ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। प्रथमेই प्रणाम জানাই ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে। মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ ও সবার উপরে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বন্ধুরা, প্রত্যেককে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা তো বটেই, এই গরমে, এই রোদের দুপুরে তোমরা যে ধৈর্য সহকারে বসে আছো, মন দিয়ে শুনছো, এটাই তোমাদের বড় গুণ। এই জন্যই তোমাদের আগে ধন্যবাদ জানাই। তোমাদের মুখগুলো দেখলে বোঝা যাচ্ছে যে খিদে পেয়ে গেছে অনেকের, তাই তো? কার কার খিদে পেয়েছে হাত তোলো তো দেখি। কার কার খিদে পেয়েছে? এই এতক্ষণ ধরে তোমরা শুনলে, সত্য কথা সবচেয়ে বড় গুণ। তো তোমরা সৎভাবে হাত তুলছো না কেন? যে যে হাত তুলছে না তার মানে সে মিথ্যা কথা বলছে, তাই তো? এক, আর কি কি শিখলে তোমরা এতক্ষণ? এই যে মাননীয় বক্তারা বক্তব্য রাখলেন, তার মধ্যে কি কি গুণের কথা শিখলে? কে বলতে পারবে? মাইক্রোফোনটা নাও, বলো। কমপক্ষে 5টা গুণের কথা বলতে হবে। তাড়াতাড়ি শুরু করো, সময় নেই। আচ্ছা, এতক্ষণ ধরে যে গুণগুলির কথা, কমপক্ষে একটি গুণ আমাদের অর্জন করতে হবে। আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে। কেন মোবাইল থেকে দূরে থাকবো? মোবাইল ঘাটলে আমাদের মনোসংযোগ নষ্ট হবে, আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে। তুমি কি মোবাইল ঘাটো না? থ্যাংক ইউ। বসো। ওর নামটা নিয়ে রাখো, আর নামটা বলো। তোমাদের যার যার মোবাইল ঘাটতে ইচ্ছা করবে, মোবাইল নিশ্চয়ই ঘাটবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? যে আমি মোবাইল ঘাটবো, মোবাইল যেন আমাকে ঘাটতে না পারে। তার মানে তোমার সারাদিনের একটা রুটিন করে নিতে হবে। প্রত্যেকে মন দিয়ে শোনো, প্রত্যেকে মন দিয়ে শোনো কথাটা। আমরা আসলে অনেক ভালো ভালো কথা শুনি, বলার সুযোগ আসলে বলতেও পারি, কিন্তু নিজের জীবনে কাজে লাগাই না, মনে রাখি না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে কাজে লাগাই না। আমরা এখান থেকে অনেক কথাগুলো শুনলাম, কিন্তু এখান থেকে বেরিয়ে গেলেই এই কি কি শুনলি, বেশিরভাগই তোমরা কেউ কিছু বলতে পারবে না। আচ্ছা, বলতে পারলেও কিন্তু নিজের জীবনে কাজে লাগাবে না। এর জন্য আমাদেরই শুধু দায়ী না, আমাদের পরিবেশ দায়ী। এই যে আমরা এতক্ষণ ধরে শুনলাম যে সত্য কথা বলতে হবে, কিন্তু দেখো একটি মাত্র ছেলেই বললো যে আমি মোবাইল ঘাঁটি, আর কিন্তু কেউ বলতে পারলো না আর মোবাইল আমি ঘাঁটবো না। এই যদি আমাকে কেউ বলে দেয়, তাহলে কি আমি শুনবো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে এরকম একটা বারণ করা হয়েছিল, কিন্তু তিনি সেই কথাটা শোনেননি। সেই ঘটনাটা কে বলতে পারবে? ঠাকুর যখন ছোট্ট গদাধর ছিলেন, তখন তার বাড়িতে গেছো তো তোমরা? কে কে গেছো হাত তোলো। একজন মাত্র। এখান থেকে কামারপুকুর যাওনি? আর তোমরা তো খুব ভালো জায়গায় থাকো, কামারপুকুর এখানে কাছেই। কামারপুকুরে ঠাকুরের বাড়ির কাছে হালদার পুকুর আছে, মনে পড়ছে? হালদার পুকুরের ঘাটে মায়েরা স্নান করতেন। তা গদাই তখন ছোট, ঠাকুর
ঠাকুরের ছোটবেলার নাম তো গদাই ছিল, গদাই ছোট, তা গদাইও সেই মায়েদের ঘাটে ঘুরছে। তখন মায়েদের মধ্যে একজন, পাড়ার মায়েদের মধ্যে একজন বললেই, এখানে মেয়েরা স্নান করছে, তুই এখানে কি করছিস রে? জানিস না মেয়েরা যেখানে স্নান করে সেখানে থাকতে নেই, দেখতে নেই? তো তো ছোট, তো কিছু বোঝে না। জিজ্ঞেস করছি কি হয়, কি হয়, কেন কি হয়? আমি তো দেখলাম তো তোমাদের কজনকে স্নান করতে, তা কি হয়েছে? এই যে তখন সত্য কথা বলল। স্বামীজির জীবনেও এরকম একটি আছে, কেউ বলতে পারবে? সত্যকে তিনি যাচাই করেছিলেন। স্বামীজি যখন নরেন্দ্রনাথ ছোট্ট বিলে, তখন সেই বাড়ির পাশে চাপা গাছটায় দোল খাচ্ছিলেন। পাশের বাড়ির এক বৃদ্ধ এসে বললেন যে এখানে ব্রহ্মদৈত্য আছে, তোকে ঘাড় মোটকে ধরবে। অন্য সবরা পালিয়ে চলে গেল, কিন্তু বিলে সবাই চলে যাওয়ার পরে একা একা সেই গাছে উঠে দোল খাচ্ছে, দেখছে পরীক্ষা করে কেমন ব্রহ্মদৈত্য আছে দেখি। তা তোমাদেরও যদি বলে দেওয়া হয় যে এই মোবাইল ঘাটবে না, তোমরা আর বেশি করে ঘাটবে, আমি জানি। মানুষের একটা স্বভাবই থাকে যে যে জিনিসটা তাকে নিষেধ করা হয় সেই জিনিসটা সে বেশি করে করে। কিন্তু আমি বলছি তোমরা মোবাইল ঘাঁটবে, কিন্তু কতক্ষণ ঘাঁটবে সেটা নিজেকে নিজে প্রশ্ন করবে। প্রত্যেকের জীবনে একটা রুটিন করবে। এবার তুমি প্রশ্ন করো, কেন রুটিন করব? আমার কি দরকার রুটিন করার? আমি তো মৎস্য মারিব খাইব সুখে, লিখিব পড়িব কাটিবে দুঃখে। আপনি বলছেন এটা রুটিন করতে, রুটিন করা মানে কি আমি বুঝি না? সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে, উঠেই পড়তে বসতে হবে, এই আমার পড়তে পড়তে ভালো লাগে না। আমি তো ওই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো, মাছ ধরবো, খাবো, তাই তো? আমরা তাই করি না? সারাদিন ঘুরে টুরে দুপুরবেলা এসে মা খেতে দাও, করি তো। কিন্তু এটা কতদিন করব? ধরো তুমি পড়াশোনা করলে না, আমাকে উল্টো প্রশ্ন করলে, আপনি বলছেন রুটিন করতে, রুটিন আমি করব না, পড়তে ভালো লাগে না। স্কুলে গেলেই তো দেখি মাস্টার মশাইরা কি ভজর ভজর করে, ও শুনতে ভালো লাগে না। কি হবে পড়াশোনা করে? আমার পাশের বাড়ির অমুক কাকা শুনেছি পড়াশোনা করতো, অমুক পড়াশোনা করতো, আমার বাবাও তো অনেক পড়াশোনা করতো, কিন্তু ওই তো এখন তো জমিতে কাজ করে, ঘাস পরিষ্কার করে, এটা করে, ওটা কুলিগিরি করে, দেশে তো চাকরিই নাই, তা আমার লেখাপড়া শিখে কি হবে? তোমাদের মনে এই প্রশ্ন আসে না? কার কার আসে হাত তোলো দেখি। দেশে তো চাকরিই নেই, তো লেখাপড়া শিখে কি হবে? আসে। তখন তুমি বল না আমি পড়াশোনা করব না। এবার তুমি যদি পড়াশোনা না করো তাহলে কি করবে? ওই মৎস্য মারিব খাইব সুখে, লিখিব পড়িব কাটিবে দুঃখে, তাই তো? আমি আনন্দে থাকবো, কিন্তু কতদিন আনন্দে থাকবে? এবার প্রশ্ন হলো, আমি তোমাকে প্রশ্ন করছি, কতদিন আনন্দে থাকবে? তুমি তো একদিন বড় হয়ে যাবে, তো ছোট তো থাকবে না। আমরা যতদিন ছোট থাকি তখন কিন্তু সবাই ভালোবাসে, একটু বড় হয়ে গেলে ভালোবাসে? তোমাদের বাড়িতে দেখবে যাদের ছোট ভাই আছে তাকে দেখবে সবাই ভালোবাসে, আর তোমার বয়স হয়তো 12-13 বছর হয়ে গেছে, তোমাকে আর কেউ ভালোবাসে না। বলো তো, বড়রা যারা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম কোন গল্পের মধ্যে দুই ভাইয়ের কথা আছে যার বড় ভাইটাকে মা দেখতে পারতো না আর ছোট ভাইটাকে বেশ ভালোবাসতো? সে দুই ভাইয়ের নাম কি ছিল? মানে বাংলা সাহিত্য এখন আর কেউ পড়ো না। রবীন্দ্রনাথ ঠাকুরের সে ছুটি মনে নেই? মাখন আর ফটিক দুই ভাই, ছুটি গল্পের সেই, যা হোক, সে বলতে গেলে অনেক কথা, তোমাদের সময় কম। তাহলে কথা হচ্ছিল কি, আমি লেখাপড়া কেন শিখবো আর রুটিন কেন করব? এবার তুমি যদি রুটিন না করো, তুমি ওই আনন্দ করে ঘুরে বেড়ালে, মাছ ধরলে, খেলাধুলা করলে, এই করলে, ওটা করলে, সেটা আর মোবাইল ফোন কাছে আছে, সারাদিন আছো, খুব ভালো। কদিন পরে বড় হবে, বড় হয়ে এখন তো স্কুলে সবাই পাস, মাধ্যমিকেও তোমাকে ঠেলে পাস করিয়ে দেবে, উচ্চ মাধ্যমিকেও পাস, ছাগল গরু সব পাস,
কেন তোমাদের সবাইকে পাশ করে দিচ্ছে? তোমরা যাতে সবাই পাশ করে গিয়ে মেরুদণ্ডটা ভেঙে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াতে পারো। তার কারণ তুমি পাশ করেছো, কিন্তু ভুল বানানটা কি তাও লিখতে জানো না, তোমার নামটাও তুমি ঠিক করে লিখতে জানো না। এখন নাকি বানান যা লিখবে তাই ঠিক। এক অবাক রাজ্যে, অবাক জায়গা আছি আমরা। যত ভালো হবে, বড় হবে, তত তোমরা বুঝতে পারবে। আর তোমাদের দেখবে মোবাইল ফোন কেনার জন্য টাকা দেবে, সবকিছু দেবে, এরপরে মদ খাওয়ার জন্য টাকা দেবে, আবার মদ খেয়ে মরে গেলেও টাকা পাবে, তাও চিন্তা নাই। তাহলে আমি এত সুবিধা পাচ্ছি, তাহলে কেন আমি মদ খাবো না, কেন মাছ ধরবো না, চুরি করবো না? তুমি বলতেই পারো, করো। কত বছর করবে? এই 17 বছর 18 বছর পর্যন্ত করবে। তারপরে কি করবে? তবে কি করবে? আর তো কেউ তোমাকে টাকাও দেবে না, কিছুই হবে না, বাবা মা ভালোবাসবে না। দুদিন পরে 17-18 বছর পরে কি হবে? আবার একটা বিয়ে করবে, বিয়ে করে তখন তারপরে কি হবে? ছেলে মেয়ে হবে, হবে তো? হ্যাঁ, কে বিয়ে করবে না? হাত তোলো তো দেখি। তার মানে সবাই বিয়ে করবে। থ্যাংক ইউ, তোমরা মিথ্যা কথা বলনি বলে। যে হাত তুলতো সেই মিথ্যা কথা বলছে। তাহলে বিয়ে করবে, এবার একটু ভাবতে শেখো। বিয়ে করলে এরপরে কি হবে? ছেলেরা বিয়ে করবে, মেয়েরা যে বউ আসবে, বউ আজ এটা দাও, কাল সেটা দাও, আর না দিতে পারলেই চুলি, চুলের মুঠি ধরে মারপিট, এইসব চলবে। তারপরে কি হবে? কদিন পরে তোমার মুখে লাথি মেরে চলে যাবে, আরেকটি ছেলের কাছে চলে যাবে। এখন তো তাই ঘরে ঘরে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? তুমি যদি খেতে দিতে না পারো, ভালো শাড়ি দিতে না পারো, ভালো গয়না দিতে না পারো, তুমি কেন পারছো না? কেন পারছো না? তখনকার কথাটা মনে করো তো দেখি। কিন্তু তোমার পাশের বাড়ির যে ছেলেটি, সে তোমার মতো ঘুরে ঘুরে বেড়াতো না ছোটবেলায়, মন দিয়ে লেখাপড়া শিখতো, প্রত্যেক বছর ভালো রেজাল্ট করতো, মাধ্যমিকেও ভালো করেছে, উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছে, বিএ পাসও ভালো করেছে, তারপরে একটা চাকরি করছে, তার বাড়িতে তো আর মারপিট হয় না। আর তোমার বাড়িতে কেন মারপিট হচ্ছে? কেন হচ্ছে? তুমি তোমার জীবনটাকে ঠিকমতো কাজে লাগাওনি। যে সময়টা তোমার জীবনটা গঠন করার ছিল, ছোটবেলাটা, ছাত্র জীবন হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়তে যে ফাঁকি দেবে, ঘুরে ঘুরে বেড়াবে, খেলাধুলা, মোবাইল ঘাটা, এটা ওটা সেটা, এসব নানান রকম করে নিজেকে শেষ করে ফেলবে, সে বেশি দূর এগোতে পারবে না। একটা মানুষ কত বছর বাঁচে? 80 বছর বাঁচে ধরো। পড়াশোনা করতে কত বছর যায়? খুব বেশি হলে 20 বছর পর্যন্ত। 20 বছর বয়সের পরে তো কেউ পড়াশোনা করে না খুব একটা। এবার বাকি 60 বছর তাকে কিভাবে কাটবে? সে যদি লেখাপড়া না শেখে, কুলিগিরি করে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, হ্যাঁ, ইট ভেঙে, এটা করে ওটা করে, না চুরি করে। চুরি করতে গেলে বুদ্ধি লাগে, সাহস লাগে, ভালো শক্তি লাগে, তাই তো? চুরি করলে কিন্তু ধরা যদি পড়ো, তোমাকে তো বেধরক এসে সবাই পেটাবে, আর তোমার যদি শরীরটা ভালো না থাকে তুমি মরে যাবে। তো চুরি করতে গেলেও ভালো শরীর স্বাস্থ্য লাগে, ভালো বুদ্ধি লাগে, তাই তো? যেখানে সেখানে যেভাবে খুশি চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। যা কিছু করতে গেলে তোমার কি লাগে? দীর্ঘদিন ধরে সেটাকে শিখতে লাগে। তুমি এই যে পড়াশোনা করবে, পড়াশোনাটা তো একদিনে কেউ শিখতে পারে না। তার জন্য তুমি ছোটবেলাটা পেয়েছো। সেই ছোটবেলায় পড়াশোনা ঠিকভাবে করতে গেলে তোমাকে একটা রুটিন করতে হবে। তোমরা অনেক কথা শুনেছো, অনেক কিছু করেছো, কিন্তু তোমাদের চিন্তা করতে হবে যে আমরা এই যে এত কিছু শুনছি, আমাদের কি কাজে লাগবে, কেন শুনছি? বুঝতে পেরেছো? অনেকে তো এখানে আসেনি, শুনছে না, তাদের সঙ্গে আমাদের পার্থক্য কি? আর আমাদের এগুলো, এই যে শুনলাম, একদিন শুনলাম চলে গেলাম না, এইরকম যদি আমাদের জীবনটা তৈরি করতে না পারি,
এই রোদের মধ্যে কষ্ট করে আছি। এই যা কিছু আজকে শুনলে, যে মাস্টারমশাইগণ সবাই বললেন ভালো ভালো কথা, যা কিছু শুনলে এর আসল কি, এটুকুর মধ্যে আসল হচ্ছে আমি যা যা শুনলাম সেগুলি আমার জীবনে কাজে লাগাতে হবে। যে যে গুণগুলির কথা শুনলাম, কি কি গুণের কথা শুনলাম? 1 নম্বর গুণ কি শুনলে? কে বলবে? বলো। সত্য কথা বলতে হবে। 2 নম্বর বলো। বলো। আমাদের লক্ষ্যে দিকে পৌঁছতে হবে, পড়াশোনা করতে হবে, ফাঁকি দিলে চলবে না, মোবাইল ঘাটা যাবে না। যাবে না? আচ্ছা, টাইম একটা করে নিতে হবে। এই কথাগুলো, ও যে কথা কটা বললো, এটা এক কথায় কি হবে? কে বলবে? টাইম মেইনটেইন। থ্যাংক ইউ। সময়ের অপচয় করা যাবে না। তা 2 নম্বর গুণ হলো, 1 নম্বর সর্বদা সত্যকে ধরে থাকতে হবে। যত বড় বিপদই আমার সামনে আসুক, আমি সত্যকে ত্যাগ করব না। 1 নম্বর গুণ। তোমরা লেখো গুণ কটা। আমার ফোন নম্বর তোমরা সবাই নিতে পারো, হোয়াটসঅ্যাপ নম্বর নিতে পারো। এইগুলো আজকে টোটাল যা যা শিখলে তাই নিয়ে কমপক্ষে 2 পাতা লিখবে। যে 10 জনের লেখা সবচেয়ে ভালো হবে, আমি ব্যক্তিগতভাবে তাদের প্রাইজ পাঠাবো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে একটা পরিষ্কার কাগজে লিখে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে। বুঝতে পেরেছো? তাহলে 1 নম্বর গুণ সত্য কথা, সর্বদা সত্যকে ধরে থাকবো। 2 নম্বর গুণ সময়ের অপচয় করব না। 3 নম্বর গুণ কে বলতে পারবে? বলো, একটা বলো কমপক্ষে। কোনো অবস্থাতে ভয় পাবো না। এই যে বানরের তার গল্পটা শুনলেন, মহারাজ বললেন, তাহলে 3 নম্বর হলো। 4 নম্বর গুণ, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পরপর লিখতে হবে। কিন্তু আমি যে লিখতে বলেছি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তোমাদের যার যার বাড়িতে হোয়াটসঅ্যাপ নেই, তোমাদের কাছাকাছি যে স্যারেরা আছেন তাদেরকে দিয়ে, তাদের ফোন দিয়ে আমাকে পাঠিয়ে দেবে। তলায় বড় করে নাম লিখে দেবে, নাম আর বয়সটা পাশে দেবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? বা কোন ক্লাসে পড়ো, এটা দিয়ে দিলেই হবে। 3 নম্বর গুণ তাহলে কোন অবস্থায় ভয় পাবো না। 4 নম্বর গুণ বলো দেখি, কে বলবে? বলো বলো বলো। আচ্ছা, ধরো এখানে নেই, এই 3টেই আছে। এখন তোমরা নিজেদের থেকে বলো 4 নম্বর গুণ। শরীরকে স্বাস্থ্য রাখতে হবে, জাঙ্ক ফুড একদম খাওয়া যাবে না। থ্যাংক ইউ। আমাদের সম্পদ হচ্ছে 2টো, একটা হচ্ছে শরীর আর হচ্ছে মন। কি কি বললাম? শরীর আর মন। তা শরীর আর মনের কে সর্বদা সুস্থ রাখতে হবে। শরীরকে সুস্থ রাখে কেমন ভাবে? কে বলবে? মাইকটা তাকে দাও। যে বলবে সে মাইকটা নাও। হেলদি খাবার খেতে হবে, ও সবসময় ব্যায়াম করতে হবে। শরীরে ভালো ভালো খাবার খেতে হবে আর ব্যায়াম করতে সব সময় ব্যায়াম করতে হবে। সব সময় ব্যায়াম করে বাবু? বিকেলে। বিকেলে? আচ্ছা, হ্যাঁ, ভালো বলেছে, ও ভালো বলেছে, খুব ভালো। কি নাম তোমার? এবং মালিক। কোন ক্লাসে পড়ো? ভাই। খুব ভালো ছেলে। আর কে বলবে? আর একটু গুছিয়ে কে বলবে? আমাদের 2টো সম্পদ, একটা হচ্ছে শরীর আর একটা মন। এই 2টোর যত্ন আমি কিভাবে করব? সকালবেলা উঠে নিয়মিত ব্যায়াম করতে হবে। আর বিকালবেলা
হবে। হ্যাঁ, খুব ভালো বলেছে। আর শরীর আর কি করলে ভালো থাকবে? আর ফাস্ট ফুড খাওয়া চলবে না। ফাস্ট ফুড খাওয়া চলবে না। আর দৌড়াতে হবে। দৌড়াতে হবে। খুব ভালো। আচ্ছা, এবার আমি বলি, গুছিয়ে বলছি। হ্যাঁ, বসো। আমাদের দুটো সম্পদ বললাম, শরীর আর মন। এই দুটোই কিন্তু খায়। শরীর যেটা খায় সেটা আমরা দেখতে পাই, মন যেটা খায় সেটা আমরা দেখতে পাই না। বুঝতে পেরেছ? এইবার শরীরকে বা মনকে যদি ভালো খাবার দেই, শরীর ভালো হবে। যদি মনকে খারাপ খাবার দেই, মন খারাপ হবে। হ্যাঁ, শরীরকে ভালো খাবার কি দিতে হয়? শরীরকে ভালো খাবার এইটা দেব, যে খাবারটা খেলে তোমার গায়ে শক্তি বাড়বে। আমরা যে খাবারগুলি খাই, মুখ দিয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে, পেটে হজম হচ্ছে, হওয়ার পর রক্তে মিশে যাচ্ছে, রক্তের সঙ্গে মিশে শরীরের কোষে কোষে মিশে যাচ্ছে, কোষে শক্তি হচ্ছে। যে খাবারটা এরকম তাড়াতাড়ি হজম হয়ে শরীরের সঙ্গে মিশে যায়, সেইটাই ভালো খাবার। আর যে খাবারটা শরীর তাড়াতাড়ি হজম করতে পারে না, নিতে পারে না, সেটাই খারাপ খাবার। বুঝতে পেরেছ? এবার তোমাকে নিজের বুদ্ধি খাটাতে হবে, যা কিছু যুক্তি দিয়ে বুঝবে। কেউ বলছে ফাস্ট ফুড খাবে না, কেন খাবো না? ফাস্ট ফুড শরীর ভালো ভালো করে নিতে পারে না, কিন্তু ফাস্ট ফুডের মধ্যে ধরো মাংস আছে, মাংসের চপ আছে, বা এরকম কিছু একটা আছে, আমি অত ভালো জানি না। এইবার তুমি বাড়িতে সেই মাংস এনে মা যদি তোমাকে সুন্দর করে রান্না করে দেয়, মানে কম মশলা দিয়ে, পেঁয়াজ রসুন তেল ঝাল এগুলো একটু কম দিয়ে সুন্দর করে রান্না করে দেয়, বা মাংসের স্যুপ করে দেয়, দেখবে সেদিন সেটা খেলে গায়ে বেশ ভালো লাগছে, মনটাও ভালো লাগছে। কিন্তু তুমি বাইরের দোকানের এমন একটা কিছু খেয়ে আসলে, তার দামও অনেক বেশি, কিছুক্ষণ পরে তোমার পেটে ব্যথা শুরু হলো। এই মাঝে মাঝে পেটে ব্যথা হয়, ধরো অনেকেরই হয়, মেয়েদের তো হয়ই। এবার ওরা যেহেতু একটু ওই, আমি মেয়েদের বদনাম করছি নাকি, মেয়েরা ওই একটু তেল ঝাল ভাজা টক এগুলো খেতে বেশি পছন্দ করে। আলুর কাবড়ি, ফুচকা, ফুচকার দোকানে মেয়েদের ভিড় বেশি থাকে। যাই হোক, ওগুলো বেশ খাও, কিন্তু এবার খেলে হচ্ছে কি, পেট ব্যথা হচ্ছে, আর সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে পেট ব্যথা কমার একটা ট্যাবলেট খাচ্ছ। প্রথম বিষ খেলে ওটা খেয়ে যদি তোমার পায়খানা হয়ে বেরিয়ে যেত, তবু তুমি বেঁচে যেতে। দ্বিতীয় বিষ খেলে ওই পেটে ব্যথার জন্য ট্যাবলেটটা খেলে, ব্যথার জন্য তোমার পেট আগে একটা সিগন্যাল দিচ্ছিল, এই তুই খারাপ জিনিস খাস না। বুঝতে পেরেছ? কিন্তু তুমি রোজ ওই ট্যাবলেট খেয়ে খেয়ে এখন আর তোমার পেটে ব্যথা হয় না। তুমি বললে, যা, আমি তো এখন খুব ফাস্ট ফুড খাই, আমার কিছু হয় না। কিন্তু ভেতরে ভেতরে পেটে কিন্তু এমন একটা ঘা হচ্ছে, যে ঘাটা বাইরে ব্যথা তুমি বুঝতে পারছো না, ওই ঘা দিয়েই পরবর্তীকালে আসছে ক্যান্সার। বুঝতে পারলে? আজ থেকে যদি 40 বছর 50 বছর আগে তোমরা দেখো, বড়দের কাছে শোনো, ক্যান্সার রোগটা প্রায় শোনাই যেত না, খুব কম। আর এখন দেখো ঘরে ঘরে ক্যান্সার, বিশেষ করে লিভার ক্যান্সার বেশি। আগে শোনা যেত যারা মদ খায় তাদেরই শুধু লিভার ক্যান্সার হয়, সিরোসিস অফ লিভার বলে। কিন্তু এখন যারা মদ কোনোদিন খায়নি তাদেরও ক্যান্সার হচ্ছে। তারপরে যে অনেকে যে ইয়ে খায় না, ওই গালের মধ্যে দিয়ে রাখে কি গুটকা, বিমল আর কি কি আছে না, ওগুলো কিন্তু আরো মারাত্মক। এখানে ক্যান্সার হবে কদিন পরে। তাই আমরা শরীরকে কি দিচ্ছি না দিচ্ছি, আমাকে আগে ভাবতে হবে যে এইটা আমার শরীর উপকার করবে না ক্ষতি করবে। বিচার করবে। কেউ বারণ করছে বলে তুমি খাবে না তা না, তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে। বুঝতে পেরেছ? এক তেমন মনকেও যখন যা কিছু দেবে, মন হচ্ছে চঞ্চল। মনকে যদি তুমি ভালো জিনিস দাও, যেমন সকাল থেকে ভালো জিনিস দিচ্ছ, আজকে তোমার মনটা বেশ ভালো আছে। কিন্তু যদি তুমি সকাল থেকে কোনো ওই খারাপ কিছু দিতে, খারাপ একটা আড্ডায় থাকতে, তাহলে কি তোমার মনটা এত ভালো থাকতো? থাকতো না।
তাই যা কিছু তোমরা মনের ব্যাপারটা আরো বড় হলে আরো ভালো বুঝতে পারো। আজকে সময় হয়তো বেশি নেই না, আর কমিট আছে। যাই হোক, এই তোমরা মনের ব্যাপারটা একটুখানি তোমাদের বলি। মন হচ্ছে আমাদের কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চালিত করে। শরীরে আমাদের 5টা স্পর্শেন্দ্রিয় আছে, কে বলতে পারবে? উঠে দাঁড়িয়ে বলো। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, তাই তো? এই যে 5টা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় দিয়ে আমরা সব সময় বাইরের পরিবেশের জিনিস গিলে খাচ্ছি। শুধু মুখ দিয়েই খাই না কিন্তু, চোখ দিয়ে কি খাচ্ছি? একটা ভালো জিনিস যখন দেখছি তখন মনটা বেশ ভালো হচ্ছে। স্বামীজির ফটোর সামনে যখন দাঁড়াচ্ছি, ভালো ভালো উপদেশ লেখা আছে পড়ছি, তখন মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে। আর যদি আমি ওই যেখানে জুয়ো খেলা হচ্ছে বা যেখানে ওই ছোট পোশাক পরে নাচ গান হচ্ছে যারা করছে, সেইখানে অনেকক্ষণ থাকছি। আর ওই যে ডিজে বাজিয়ে গান হচ্ছে না, কি কি গানে সব বলে না, কি জিলেলে জিলেলে, তারপরে কি বলে আলু ভাতে গিলেলে বলে তো। ওই যে জিডে কি ডিজি না জিডে কি বলে, ডিজে, ডিজে বাজিয়ে গান হচ্ছে। আবার রাত্রিবেলা মদের আসর হবে, মদ মাংস হবে, অনেক কিছু হবে। বলছে কালী পুজো হচ্ছে। আরে কালী পুজো না, মদ পুজো হচ্ছে আর মাইক পুজো হচ্ছে। যাই হোক, তুমি ওর মধ্যে আছো, তোমার মনটাকে কোনটাই বেশি চঞ্চল করলো, স্বামীজির ছবিটা না ওইটা করলো? বুঝতে পেরেছো? তুমি যদি এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে মনকে খারাপ জিনিস দাও, তুমি আস্তে 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 খারাপ হয়ে যাবে। তুমি কিন্তু তখন বুঝতে পারবে না তুমি খারাপ হচ্ছ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে একটা বাড়িতে ধরো মাটির তলায় অনেক নিচে পর্যন্ত যাওয়ার রাস্তা আছে, ওই 412 আছে না, সিঁড়ি দিয়ে অনেক নিচে চলে যায়। কিন্তু যখন তুমি নামার সময় নামছো, বেশ আনন্দ করে নামছো, কিন্তু নামার সময় বেশি সময় লাগে, বেশ দৌড়ে দৌড়ে নামছো। কিন্তু কিছুক্ষণ পরে কতটা নিচে নেমে পড়লে কিন্তু তুমি টের পাবে না। ওঠার সময় কিন্তু উঠ বাবা পারছি না আর পারছি না আর করি না, আমরা হাঁপাই না। তার মনকে যদি আমরা নিচে নামিয়ে ফেলি, মানে খারাপ সঙ্গে মিশি, খারাপ জিনিস যদি মনকে দেই, আস্তে 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 আমরা কোনদিন খারাপ হয়ে যাব। এত খারাপ হব যে আমি নিজেই জানি না যে আমি কবে এত খারাপ হয়ে গেলাম। আমি তো এত খারাপ ছিলাম না, যখন ছোটবেলায় ছিলাম, 3তে 4-এ পড়তাম, ক্লাসে তো 1st 2nd হতাম, কবে থেকে এত খারাপ হয়ে গেলাম। তারপরে একটু একটু করে অমুক চোরের দলে তমুক চোরের দলে মিশে গেলাম, একটু একটু চুরি করতে শুরু করলাম, স্কুলে যাওয়া ছেড়ে দিলাম, তারপর অমুকের সঙ্গে মেশা শুরু করলাম। একদিন মায়ের সঙ্গে বাবার সঙ্গে বড় ঝগড়া হলো, মাকে পরিষ্কার বলে দিলাম ওর সঙ্গে আমাকে বিয়ে না দিলে আমি আত্মহত্যা করব। আর একদিন হয়তো বলেছিলাম, সেই কবে ভুলে গেছি, যে আমাকে যদি 25,000 টাকার মোবাইল ফোন না কিনে দেওয়া হয়, আমি ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে মরব। এরকম আমরা করি না? এইভাবে কিন্তু আমরা আমাদের যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো দিনের পর দিন বাড়াতে বাড়াতে আমরা যত খারাপ দিকে যাই, একদিন কিন্তু আর ফিরে আসার সময় আর থাকে না। তোমরা তো বড় ভাগ্যবান, এই ছোটবেলায় এই বয়সে স্বামীজির কথা, ভালো ভালো কথা শোনার সুযোগ পাচ্ছ, আর বলতে পারছ, শুনতে পাচ্ছ। একটু বিচার করবে। আমরা আসলে করি কি, এই যে অনেক কথা, ভালো ভালো কথা শুনি, মনে রাখি না। মনে রাখতে হবে, এইভাবে চালাতে হবে। তাই আজ থেকে কি প্রতিজ্ঞা করতে হবে? শরীরকে আমরা কোনো খারাপ জিনিস দেব না, মনকে কোনো খারাপ জিনিস দেব না। আর ভালো জিনিস দিতে গেলে কি করতে, তাহলেই রুটিন করার দরকার। রুটিনটা কিভাবে করতে হবে? বলা হচ্ছে আর্লি টু বেড, আর্লি টু রাইজ। কি বললাম, কে বলবে?
বাংলা মানে কি? কে বলবে? রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। মনে থাকবে? কার কার মনে থাকবে না হাত তোলো। মানে কারো মনে থাকবে না, তাই তো? কারো মনে থাকবে না, এই ছোট্ট কথাটা কারো মনে থাকবে না। তাহলে হাত তুলতে পারছো না কেন? সংকল্প করতে হবে তো। ভালো কথা যখন শোনে, প্রথম আমাদের দরকার শ্রদ্ধা। শ্রদ্ধা সহ শুনতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে এই কথাগুলো আমার এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে যেন বেরিয়ে না যায়। এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে যেন বেরিয়ে না যায়, মাথায় যেন থাকে, জীবন আমি পালন করি। এই আজকে শুনলাম, আর আজকে থেকেই আমি উল্টোপাল্টা বাড়িতে গিয়ে রুটিনটা অন্যরকম করলাম। তাহলে প্রথম কথা, আর্লি টু বেড আর্লি টু রাইজ। ভোরবেলা ঘুম থেকে উঠে এবার কি করবে? উঠেই তোমরা কমপক্ষে 2 গ্লাস জল খাবে বাসি মুখে। মনে থাকবে? জল খেলে দেখবে বাথরুমে যাওয়ার চাপ আসবে, টয়লেটে যাবে, পেটটা পরিষ্কার হয়ে যাবে, দাঁত মাজবে, মুখ ধোবে। এইবার প্রত্যেকেরই আশেপাশে মাঠ আছে আশা করি, মাঠে গিয়ে কমপক্ষে আধ ঘন্টা দৌড়াদৌড়ি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে। মনে থাকবে? মাঠে গিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে। তার জন্য তোমাকে কমপক্ষে 4:30-র সময় উঠতে হবে ভোরে। 4টে উঠতে পারলে আরো ভালো। মাঠে গিয়ে এক্সারসাইজ করলে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, খুব বেশি না, আধা ঘন্টা। এসে হাত পা ধুয়ে যার যার ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরে বসবে। যার ঠাকুর ঘর না আছে, ঘরেরই যেখানটায় ঠাকুরের ছবি আছে সেখানে ঠাকুর মা স্বামীজির ছবি রাখবে, বা নিজের পক্ষে স্বামীজির ছবি রাখবে। যার ঠাকুরের ছবি রাখার অসুবিধা আছে সে রাখবে না। যদি মনে করো আমার স্বামীজির প্রতি শ্রদ্ধা আছে, স্বামীজির ছবি একটা সামনে রেখো। কমপক্ষে স্বামীজির প্রতি তোমাদের যদি শ্রদ্ধা না থাকে, নিশ্চয়ই তোমরা এখানে আসোনি। স্বামীজির ছবি সামনে রাখবে, রেখে চুপ করে কিছুক্ষণ বসবে স্বামীজির কাছে, এবং আজকের এই যে সবাই যা যা শুনলে সেইগুলো মনে করার চেষ্টা করবে। বোঝা গেল? সব শুনলে, এই যা যা কিছু শুনলে মনে করার চেষ্টা করবে। আর আজকে যা যা শুনলে আজকে রাত্রের মধ্যেই সেগুলো লিখে ফেলবে। যে যেমন যতটুকু পারো একটু লিখে ফেলবে। এবার কাল সকালে যখন বসবে, বসে মনে করার চেষ্টা করবে, দরকার হলে লেখাটার সামনে নিয়ে বসবে। আরও দেখবে কি কি মনে পড়ছে না, সেগুলো মনে পড়লো আবার একটু লিখে রাখলে। এইভাবে কালকের দিনটা থেকে শুরু করো। আর অন্য অন্য দিন কি করবে? তোমাদের কাছে স্বামীজির কোনো গানের বই বা কিছু যদি থাকে, বা আমাদের যে বিভিন্ন জায়গায় প্রার্থনা ও সঙ্গীত বলে একটা বই পাওয়া যায়, সেই বইটা যে পারবে সংগ্রহ করবে। স্বামীজিকে যেন আমি গান শোনাচ্ছি, স্বামীজির গান কিছু শুনে নেবে। আজকাল মোবাইল ফোন বা ইত্যাদিতে স্বামীজির ভালো ভালো গান পাওয়া যায়। ওই গানগুলো প্রথম প্রথম ধরো তুমি পারো না, ওই মোবাইল ফোন চালিয়ে দিয়ে গানটা শুনবে, স্বামীজিকেও শোনাচ্ছ এবং তুমিও শিখে নিচ্ছ। বুঝতে পেরেছো? তারপরে স্বদেশ মন্ত্র আছে, স্বামীজি স্বদেশ মন্ত্র মোবাইল ফোনে আছে পাঠ, সেই পাঠটা শুনবে আর নিজের কাছে রাখবে, লেখা কাগজটা ওইটা পাঠ করবে স্বামীজির সামনে বসে বসে। এই স্বামীজির সামনে বসে কমপক্ষে 20 মিনিট থেকে 30 মিনিটের মতো করবে, আর বেশি সময় দেওয়ার দরকার নেই। এটা করলে তাহলে কি কি বললাম? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কে বলবে? উঠে দাঁড়িয়ে বলো। বলো। হাত মুখ ধুয়ে না, বাসি মুখে 2 গ্লাস জল, তারপরে দাঁত ব্রাশ করবে। তারপরে
ব্রাশ করবো, তারপর টয়লেট যাবে, টয়লেট যাবো, তারপর মাঠে দৌড়াতে যাবো। দৌড়িয়ে এসে হাত পা ধুয়ে স্বামীজির কাছে বসবে, আর এই বইগুলো কাছে রাখবে। স্বামীজির যে তোমাদের সবার স্বামীজি বলে বইটা হয়তো তোমাদের কাছে আছে, যদি না থাকে সংগ্রহ করবে, বড়রা সাহায্য করবে। সবার স্বামীজি বইটা পড়বে, স্বামীজির জীবনটা, স্বামীজিকে ভালো করে জানতে হবে, ঠিক আছে? স্বামীজি আমাদের ধ্যান জ্ঞান প্রেরণা হবে। এরপরে দেখবে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আগের দিনকে মাকে বলবে বা নিজেই করবে, কাঁচা ছোলা ভিজিয়ে রাখবে। ছোলা, সয়াবিন দানা, পারলে তার সঙ্গে অল্প করে বাদাম, কাঁচা বাদাম। তোমাদের এদিকে তো বাদাম খুব পাওয়া যায়। ভিজিয়ে রাখবে, একটু একটু অঙ্কুর বেরোলে আরো ভালো হবে। সেইটা খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণ, খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে। যখন যে কাজটা করতে হয় পুরো মনটাকে সেই কাজে দিতে হয়। তুমি যখন বাদাম চেবাচ্ছ, ছোলা চেবাচ্ছ, তখন তুমি পড়ার দিকে মন দেবে না, তখন ওইটাই তোমার কাজ। প্রত্যেকটা দানাকে চিবিয়ে চিবিয়ে খেলে, তারপরে মা যা টিফিন দেবে তাই খেলে। খেয়ে দিয়ে যদি পড়তে যাওয়ার থাকে পড়তে যাবে, যদি সেখানে না যাওয়াতে বাড়িতে কমপক্ষে সেই সময়তে ওই টিফিন করার পরে 2 ঘন্টা বসে রোজ পড়বে। পড়ারও একটা রুটিন করে নিতে হবে, যে আমার স্কুলে আজকে কি কি বই আছে পড়া। স্কুলের পড়া ঠিকমতো করার নিয়ম হচ্ছে, আজকে আমার রুটিনে যা যা আছে, স্যার যা যা পড়াবেন, সেই বইগুলো সকালবেলা কমপক্ষে একবার সেই অংশটা পড়ে যেতে হবে। বোঝা গেল? যার সকালবেলা ওই মাস্টারের বাড়িতে পড়তে যাওয়া আছে, সে আগের দিন রাতে পড়ে নেবে, এবং স্কুলে গিয়ে উনি যখন সেটা পড়ালেন মন দিয়ে শুনতে হবে। যা কিছু একটু একটু ছোট ছোট অল্প অল্প পড়ার দিকে, পুরো শোনার দিকে পুরো মনটা রেখে একটু লিখে রাখতে হবে। তারপরে রাত্রে আবার ওই পড়াটাই আর একবার পড়তে হবে, পড়ে তারপরে আবার কালকের পড়া পড়তে হবে। তাহলে একটা পড়া কবার পড়লাম? 3 বার পড়লাম। একবার পড়লাম আগের দিন বা সেদিন সকালে, আর একবার ওই মাস্টারমশাইটা শুনলাম, মানে পড়ার কাজ হয়ে গেল। আর পরের দিন রাতে আবার এসে পড়তে হবে। 24 ঘন্টার মধ্যে এই কাজটা 3 বার করতেই হবে। এইভাবে যদি আমরা পড়ি, কোনো বিষয়ে ভুলবো না, পরীক্ষার আগে আর বেশি পড়তে হবে না, ঠিক আছে? যা কিছু যুক্তি দিয়ে হিসাব করে কাজ করলে নিজেকে নিজে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে। স্কুলে গিয়ে যখন পড়াশোনা করছো, ওই দিকে পুরো মন দাও। আর তার থেকে সবসময় কি কি প্রশ্ন মনে জাগে, নিজেকে নিজে জিজ্ঞাসা করো। যুক্তি, এই জিনিসটা এটা হলো কেন, এটা না হয়ে এটা হলো কেন, যত পারো প্রশ্ন করো। তোমরা সেই পথের পাঁচালী সিনেমা কে দেখেছো? বা পথের পাঁচালী সেই অপু দুর্গার জীবনী কে জানো? অপু সেই ছোট্টবেলায় যখন রেলের লাইন দেখতে গেল, তখন তার মনে দেখো কত প্রশ্ন। ছোটবেলা থেকে যার মনে যত বেশি প্রশ্ন জাগবে, সে তত জীবনে বড় হতে পারবে। তোমাদের সিলেবাসটা এখন করা হয়েছে যাতে তোমাদের মনে কোনো প্রশ্ন না জাগে, তোমরা যাতে পরবর্তীকালে কোনো আন্দোলন না করতে পারো, চাকরি না চাইতে পারো, সেরকম। যাক, সে কথা আলাদা। কিন্তু আমাদের জীবনে অনেক প্রশ্ন জাগতে হবে, বোকা হলে হবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভক্ত হবি তো বোকা হবি কেন? বোকা হলে হবে না। কেউ কিছু বলছে, অথচ সেটা যুক্তি দিয়ে মেনে নিতে হবে। প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, এটা এখন এটা হলো কেন? এই অঙ্কটা এভাবে উনি করতে বলছেন, এইভাবে না করে এইভাবে করলে হবে না কেন? বুঝতে পেরেছো? আমার কথা যে বুঝতে পারবে না, পরে আমার বক্তব্য শেষে হাত তুলে জানাবে। আচ্ছা, এইভাবে করে আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, থেমে থাকলে হবে না। আমরা চিরকাল ছোট থাকবো না। এরপরে তুমি বাড়িতে আসলে, দুপুরে রোদে ক্লান্ত হয়ে বাড়িতে আসলে, তখন হয়তো খুব খারাপ লাগছে, তখন একটুখানি শুয়ে শুয়ে ঘুমোবে না, সে সময় ঘুমোবে না, একটু পাখা চালিয়ে দিয়ে অল্প সময় মোবাইল ফোন দেখলে,
মোবাইল ফোনে যদি স্বামীজি বিষয়ে কিছু থাকে তাই দেখলে, বা যা কিছু দিয়ে তুমি নতুন নতুন জিনিস শিখতে পারছো, জানতে পারছো। আর যে মোবাইল ফোনটা দেখতে দেখতে নিজেকে জিজ্ঞাসা করবে যে আমি যে এটা দেখছি এটা কি আমার মাকে নিয়ে আমি দেখাতে পারবো? যদি নিজের মন বলে আরে না, ইস এই বাজে জিনিসটা মাকে দেখানো যায়, তাহলে সেটা দেখবে না। বুঝতে পেরেছো? যখন যে কাজটা করবে সব কিছু মাকে বলবে, যে কাজটা করে, যার সঙ্গে বন্ধুত্ব করে তুমি মনে হবে যে এটা তো মাকে বলা যাবে না, আর মা যদি এটা শুনতে পায় বা বাবা যদি এটা জানতে পারে তাহলে তো তারা আরো দুঃখ পাবে, সেই কাজটা করবে না। মোবাইল ফোনে সেই জিনিসটা দেখবে না। আসলে আমাদের বাবা মা না আমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে যে আমার ছেলে বা মেয়ে, আমি তো গরিব, লেখাপড়া শিখতে পারিনি বেশি, কিন্তু ছেলে মেয়েটাকে যতদিন ওরা পড়াশোনা করে, লেখাপড়া করুক, ওরা অনেক বড় হবে, চাকরি করবে, আমার দুঃখ চলে যাবে। বাবা হয়তো ভাবছে আমি কত কষ্ট করে জমিতে কাজ করে কত কষ্ট করে আছি, কিন্তু আমার ছেলেটা বড় হলে বা মেয়েটা বড় হলে আমার এই কষ্ট থাকবে না। কিন্তু আমরা কি করি? বাবা মায়ের কথা চিন্তা করি না। একটু বড় হতে না হতে আমাদের থেকে আমাদের মেয়ে বন্ধুরা বা ছেলে বন্ধুরা বড় হয়ে যায়, আমরা একটা যেন তেন প্রকারেণ জীবনটাকে নষ্ট করে ফেলি। যাই হোক, আর তোমাদের এগুলো সব আশা করি তোমরা বুঝতে পারছো। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আমার জীবনটা যেন নষ্ট না হয়, আমার জীবনটাকে আমাকে তৈরি করতে হবে। স্বামীজি বলছেন তুমি আজ যা করছো কাল হবে তার সমষ্টি। মানে তুমি যদি আজকের দিনগুলো ভালোভাবে কাটাও তোমার ভবিষ্যৎটা তেমন হবে। আর তুমি যদি আজকের দিনের সময় নষ্ট করো, মিথ্যা কথা বলো, চুরি বদমাইশি করো, খারাপ পরিবেশে মেশো, তুমি আস্তে 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 খারাপ হয়ে যাবে। এইভাবে আমাদের জীবনটাকে ঠিক মতো তৈরি করতে গেলে স্বামীজির মতো বন্ধু আর কেউ নাই। স্বামীজিকে আরো বেশি বেশি করে ভালোবাসো, আর সবার উপরে নিজেকে ভালোবাসো বেশি বেশি করে। নিজেকে ভালোবাসবো, কিন্তু আরো বড় হলে বুঝতে পারবে স্বার্থপর হব না। আর কাকে ভালোবাসতে হবে? স্বামীজিকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, আর কাকে ভালোবাসতে হবে বলো? বাবা মাকে ভালোবাসতে হবে, তারপরে আর কাকে? পাড়ার সবাইকে ভালোবাসতে হবে, আমার গ্রামকে ভালোবাসতে হবে, গ্রামের জল আলো বাতাস। দেখো আমরা বহুত ঋণী এই গ্রামের কাছে, এই রাজ্যের কাছে, এই দেশের কাছে। এই দেশের এই গ্রামের মানুষেরা কত কষ্ট করে পয়সা রোজগার করে, সেই পয়সা দিয়ে কিন্তু ওই সরকার আমাদের স্কুল চালায়। আমাদের স্কুল মাস্টারদের মায়না দিতে সরকারের কত টাকা যাচ্ছে, আমাদের পেছনে কত টাকা যাচ্ছে। এত টাকা কোথা থেকে আসছে? ওই যে গরিব কৃষক যার পরনের কাপড় জোটে না, দুটো পেট ভরে খেতে পায় না, তার কাছ থেকে সরকার যে ট্যাক্সটা নিচ্ছে সেই ট্যাক্স দিয়ে তোমাদের লেখাপড়া শেখাচ্ছে। অতএব তোমাদের একটা কৃতজ্ঞতা থাকতে হবে যে সমাজকে, আমরা সমাজের কাছ থেকে এত কিছু পাচ্ছি, সমাজকে আবার ফিরিয়ে দিতে হবে। এই সমাজকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জল আলো বাতাস, দেশের ওই রাস্তার কুকুরটাকেও ভালোবাসতে হবে। প্রত্যেককে যেদিনকে ভালোবাসতে পারবে তোমার হৃদয়টা দেখবে অনেক বড় হবে, এবং তুমিও আনন্দে থাকতে পারবে। তুমিও একদিন দেখবে স্বামীজি হয়ে গেছো। এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিছু না। তোমরা সবাই ভালো থাকো, স্বামীজির কাছে এই আবার প্রার্থনা করি। আশা করি সব প্রশ্নের উত্তর হয়ে গেছে, আর লাগবে না, সময় তো পার হয়ে গেছে। হ্যাঁ, আর এরপরেও যদি কিছু প্রশ্ন থাকে, ওই যে বলেছি হোয়াটসঅ্যাপে লিখে তলায় প্রশ্নটাও লিখে দিতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সবাই ভালো থাকবে, আনন্দ থাকবে। তোমাদের জন্য স্বামীজির কাছে প্রার্থনা করি, তোমরা সকলে মানুষ হও। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।